নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো জলপাইগুড়ির আসাম মোড়ের 4 লেন সংলগ্ন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথে মাঝরাতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি বড় লরি। বুথে সেই সময় কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া 40টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে উদ্ধার করে ফিরিয়ে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। শনিবার একটি অনুষ্ঠানে মোবাইল ফোনগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলার পুলিশ আধিকারিকেরা। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রাফিক পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি আসাম মোড় এলাকার ট্রাফিক মোড়ে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত 12টার পর হঠাৎই একটি বালি ভর্তি বড় লরি আসাম মোড়ে 4 লেন সংলগ্ন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। তার জেরে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথটি ভেঙে চুরমার হয়ে যায়। অত রাতে ট্রাফিক পুলিশ ওই বুথে না থাকায় কারো কোনো ক্ষতি হয়নি, তবে গাড়িটির ভালো ক্ষতি হয়েছে। লরিটির চেসিস ভেঙে যাওয়ার দরুন পেছনের চাকা ও মাঝের চাকা দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়ির সামনের গ্লাস সহ অন্যান্য যন্ত্রাংশ ভেঙে গিয়েছে। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন চলে আসে এবং গাড়িটিকে আটক করা হয়। এলাকা সূত্রে জানা গিয়েছে, রাতে ঘটনা ঘটার পরেই গাড়ির ড্রাইভার ও খালাসি গা ঢাকা দেয়। ঘটনার পর রাত থেকেই ওই এলাকায় পুলিশ প্রশাসনের উদ্যোগে সিভিক ভলেন্টিয়ার নজরদারিতে রেখেছে। শনিবার সকালে পথ চলতি মানুষ দুর্ঘটনাস্থলে ভিড় জমান। এ বিষয়ে ডিউটিরত সিভিক ভলেন্টিয়ার নবকুমার রায় বলেন, ঘটনা কিভাবে হলো জানি না, যতদূর জানতে পারি বালি ভর্তি ট্রাকটি শিলিগুড়ি অভিমুখে যাচ্ছিল। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথে। বুথটি গাড়ির ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যায়। সে সময় আশেপাশে সাধারণ মানুষ থেকে শুরু করে ট্রাফিক গার্ড কেউ না থাকায় কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। বলছি যে এখানে দেখছি যে একটা আসাম মোড়ের ট্রাক দুর্ঘটনা, মানে কি ঘটনা ঘটছিল? আমাদের থানা থেকে ডাকে আনলো যে আসাম মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এসে দেখি তো ট্রাকটা এই অ্যাক্সিডেন্ট করে এখানে দাঁড়ায় আছে। এই রাত থেকেই আমরা পাহাড়ে আসি এই পর্যন্ত আর কি। কয়টা ঘটনা? এটা 12টার দিকেই হয়েছে অ্যাক্সিডেন্টটা। 12টা থেকে আমরা আসি, আমরা তো 1টার দিকে এখানে পৌঁছেছি। দেখে কি মনে হচ্ছে, কিভাবে ক্ষতি হলো এখানে? হ্যাঁ, ক্ষতি তো আমাদের এই যে ট্রাফিক যে ঘর ছিল সেটাকে উপর দিয়ে চলে আসছে, ওটা ঘর ভেঙে গেছে। এই অবস্থায় গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? গাড়িটা তো শিলিগুড়ির দিকে যাচ্ছিল, যাওয়ার পথেই আসাম মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি আছে গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে বালি আছে। মানে লোকাল গাড়ি কি? না, এটা তো লোকাল গাড়ি। কি নাম আপনার? কোতোয়ালিতে কাজ করি। আপনার নাম? নবকুমার রায়। জলপাইগুড়ির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলায় বিভিন্ন স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান্ডবাহলে উমেশ গণপত সহ বিভিন্ন আধিকারিকেরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের 20 জন কৃতী ছাত্রছাত্রীর হাতে বিভিন্ন উপহার তুলে দিয়েছেন তারা। কৃতী ছাত্রছাত্রীদের আগামী দিনে আরও সাফল্য কামনা করেন জেলা পুলিশের আধিকারিকরা। জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা বলেন, ছাত্রছাত্রীদের কৃতিত্বে আমরা খুবই গর্বিত। আগামী দিনেও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমরা। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আইওএস রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খান্ডবাহলে উমেশ গণপত। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা রেখে তাদেরকে সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে। হারিয়ে যাওয়া চুরি যাওয়া 40টি মোবাইল ফোন উদ্ধার করে তার আসল মালিকদের হাতে তুলে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে
জেলা পুলিশের পক্ষ থেকে মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয়েছে। হারানো মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে খুব খুশি জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের বাসিন্দারা। জানা গিয়েছে, বাড়ি ও কর্মক্ষেত্রের পাশাপাশি হাটে বাজারে বিভিন্ন সময়ে চুরি হয়ে গিয়েছিল মোবাইল ফোনগুলো, কারো আবার মোবাইল হারিয়ে গিয়েছিল। অনেকেই সেই ফোন ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। তাই জেলা পুলিশের কাছ থেকে সেই হারানো মোবাইল হাতে পেয়ে আনন্দিত তারা। এদিন জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো আসল মালিকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত সহ অন্যান্য আধিকারিকেরা। আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারই যেটা আপনারই নিজের জিনিস, যেটা মিসিং হয়েছিল, হারিয়ে গিয়েছিল, কার্ড স্ক্র্যাচিং হয়েছিল, এটা আপনারা ফেরত পেয়েছেন। সেটা আমি দেখেছি 2022-এ, 1.5 বছর আগেকার মোবাইল মিসিং হয়েছিল, তার থেকে কিছু একদম মার্চ মাসে, এপ্রিল মাসে হয়েছিল। ওটাই আমরা ফেরত পেয়েছি। আপনারা জানেন এই মাসে ইলেকশন মধ্যে আমরা অনেক ব্যস্ত ছিল, তার মধ্যে আমাদের ডিডিউ টিমটা খুব ভালো করে কাজ করেছে। আর এই মাসে আমরা কিছু মোবাইলটা রিকভারি করতে পেরেছি। তো এরা মোবাইলটা আপনারা ভাবে কি পুলিশ কিছু করে না, আমার মোবাইল এতদিন হারিয়ে গেছে। लेकिन যার মোবাইল 2022-এ 1.5 বছর আগে হারিয়েছিল, ওটা আমরা 1.5 বছর থেকে কন্টিনিউসলি ট্র্যাক করে করে পেয়েছি। সেটা আমাদের প্রত্যেকটা জিনিস, যার কোনো মোবাইল হোক, কোনো কোম্পানি হোক, অ্যাপল ফোন হোক या কোনো অন্য কোম্পানির ছোটো ফোন হোক, সবাই আমাদের একই রকম, আমরা সবাই সেরকমই ট্র্যাক করি। তো আপনারা নিশ্চয়ই, মোবাইল এটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকবার তাকে কেউ গিফট দিয়েছে या নিজের প্রথম স্যালারি থেকে কিনেছে, ওর অনেকগুলো নিজের মেমোরি থাকে, পারিবারিক ছবি থাকে, সবাই একটা মোবাইল সাথে একটা ভালো থাকে। সেজন্য মোবাইলটা আমরা মিসিং হয়েছিল, সেটা ফেরত পাওয়া এটা বড় জিনিস। আধ্যাত্মিক নেতা শ্রী শ্রী রবিশঙ্করের জন্মজয়ন্তী উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার। বিশ্ব মানবতাবাদী আধ্যাত্মিক নেতা শ্রী শ্রী রবিশঙ্করের ৬৮তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার জলপাইগুড়ির উকিলপাড়ার এসপি বিশ্বাস সরণি জ্ঞানজ্যোতি মন্দিরে আর্ট অফ লিভিং জলপাইগুড়ির সংগঠন শাখার উদ্যোগে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত বসে আঁকো প্রতিযোগিতায় শহরের প্রায় ১২৫ জনের মতো ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আঁকার প্রতিযোগিতার বিষয় ছিল যেমন খুশি আঁকো, চলো আঁকি আনন্দে। এদিন আঁকা প্রতিযোগিতা শুরু হতেই শ্রী শ্রী রবিশঙ্করের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন সংস্থার সদস্যরা। এ বিষয়ে সংস্থার তরফে শ্বেতা সরকার বলেন, আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শ্রী শ্রী রবিশঙ্করের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী এক কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারই আঙ্গিকে শনিবার সকালে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরে প্রচণ্ড দাবদাহের হাত থেকে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে সোমবার জলপাইগুড়ি শহরে জলছত্র প্রদান কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও দুস্থদের জন্য যৎকিঞ্চিৎ সাহায্যের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও রক্তদানের পাশাপাশি সমাজে বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকি আমরা বলে তিনি জানিয়েছেন। এদিনের এই কর্মসূচিকে ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক ও সংস্থার সদস্যদের উপস্থিতি ছিল নজরকাড়া। আচ্ছা, আমাদের আর্ট অফ লিভিংয়ের প্রাণ পুরুষ শ্রী শ্রী রবিশঙ্করজির ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী আমাদের যে কার্যসূচি, আজকে তার প্রথম দিন ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, বিষয় আনন্দ। আমরা কিন্তু বেঁধে দিইনি, বলেছি চলো সবাই মিলে আঁকি আনন্দ করি। এর পাশাপাশি আপনাদের কি কি সেবামূলক পরিকল্পনা আছে? এর সাথে আমাদের সেবামূলক কাজ চলে, যেমন বিভিন্ন অনাথ আশ্রমে আমরা যেটুকু পারি অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের এর মধ্যে যেটা খুব এত গরমের মধ্যে যেটা রয়েছে, আগামী পরশুদিন ওনার জন্মতিথিতে দুপুরবেলা আমাদের জলসত্র থাকবে, সেখানে আমরা শরবত বিতরণ করব। এছাড়া বাচ্চা যারা একটু পিছিয়ে পড়া তাদেরকে কিছু দেওয়ার আমাদের চেষ্টা থাকে। আমি এখনই সামনে থেকে বলতে পারছি না। বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। আর বিকেলবেলা এখানে যেটা হয়, শুধু নির্মল আনন্দ, গুরু পূজা চলে, তার সাথে ভজন সন্ধ্যা, প্রসাদ বিতরণ, সেখানে পুরো শহরবাসীর আমন্ত্রণ থাকে। আজকে যারা আছেন মানে তাদের প্রতিযোগিতামূলক হিসেবে কি কি পুরস্কার থাকছে আর কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে? আজকে
তো 125 জন, আমাদের ধারণারও বাইরে, আমরা 100 ভেবেছিলাম। তো শহরবাসীর কাছে আমরা কৃতজ্ঞ, আমাদের ভলান্টিয়াররা দারুণভাবে আমরা কাজ করেছি, আজকে তার ফলশ্রুতি এটাই। আর যেটা হয়েছে, এখানটাতে যারা পার্টিসিপেট করবে তারা প্রত্যেকে একই পুরস্কার পাবে। ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা বেছে নেব, সেটা বেছে নিতে হয় দুতরফেই। এক, ছোটরা মোটিভেটেড হবে যারা পিছিয়ে পড়া, যে ওই লেভেলে আমাকে পৌঁছতে হবে। আর দ্বিতীয়ত যারা একটু বেটার তারা যেন একটা স্বীকৃতি পায়। কিন্তু অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য স্মারক উপহার রয়েছে। আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম শ্বেতা সরকার, আমি জলপাইগুড়ি আর্ট অফ লিভিংয়ের একজন ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক। জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির পারে দুদিনব্যাপী মেচেনি মেলা অনুষ্ঠিত হচ্ছে। পূর্বসূচি অনুযায়ী শনিবার নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চের উদ্যোগে দুদিনব্যাপী 26তম মেচেনি মেলা অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির পারে। আজ ও আগামীকাল রবিবার রয়েছে এই মেলা। উল্লেখ্য, প্রথম দিন সেমিফাইনাল, পরদিন থাকছে ফাইনাল প্রতিযোগিতা। এর আগে রাজবাড়ির দিঘির পারে এই অনুষ্ঠানের প্রাথমিক বাছাই পর্ব চলে। উল্লেখ্য, গত 25 বছর ধরে এই এলাকায় যেমন এই অনুষ্ঠান হচ্ছে, তেমনি দীর্ঘ কয়েক দশক ধরে বহু পুরনো ঐতিহ্য ধরে রেখেছে এই সংগঠন। এবার অনুষ্ঠানের 26তম বছর। সংগঠনের সেক্রেটারি তরুণ কুমার রায় বলেন, আগামীকাল ফাইনাল পর্বে যে সকল দল পৌঁছবে তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে 3টি রূপোর ছাতা যেমন দেওয়া হবে, তেমনি থাকছে আর্থিক পুরস্কারও। পাশাপাশি বাকি দলগুলোকেও সাম্মানিক হিসেবে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে। সেমিফাইনাল পর্বে প্রায় 16টি দল থাকলেও মূল পর্বে মোট 10টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে। বিজয়ীদের বেছে নেবেন বিচারক মণ্ডলী। শুধু রাজবংশী সম্প্রদায়ই নয়, এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বলে তিনি জানিয়েছেন। হ্যাঁ, তন্ত্র আছে এবং আমরা 2019 সালে একটা টিমের মুসলিম সদস্যও পেয়েছিলাম আমরা। তার মুসলিম সদস্য এখানে আমাদের প্রোগ্রাম করে গেছে। দুদিনে কটা টিম অংশগ্রহণ করছে? আমাদের 16টা টিম আসার কথা আজকে, কারণ আজকে সেমিফাইনাল, আমরা তো স্ক্রিনিং করে করছি। আজকে 16টা টিমের কথা, এখন পর্যন্ত আমাদের 12টা টিম এন্ট্রি হয়েছে। হয়তো আস্তে আস্তে দূরের থেকে আসে, তো হয়তো তোরা চলে আসবে হয়তো। আজকে আর কদিন চলবে? আজকে আর কালকে, আমাদের কালকে ফাইনাল হবে। এখান থেকে যে কটা টিম থাকবে, কালকে আমরা 10টা টিম নিয়ে ফাইনাল প্রোগ্রাম করবো। কি থাকছে পুরস্কার? কি থাকছে ফাইনাল বলতে আমাদের 3টা রূপোর ছাতা, বড়, মেজো, ছোট। আর তার সঙ্গে আমরা যে দলটা প্রথম হবে তাকে আমরা 10,000 টাকা প্রাইজ মানি দিব। সেকেন্ড যেটা হবে সেটাকে আমরা 7,000 টাকা দিব। আর থার্ড যেটা হবে সেটাকে আমরা 5,000 টাকা দিব। প্লাস হচ্ছে বাকি যে 7টা দল, তাদের যে একটা রাহা খরচ আছে, হ্যাঁ, বা অনারিয়াম বলেন আর কি, তার জন্য প্রত্যেক দলকে 3,000 টাকা করে দেয়। আপনার নাম পরিচিত? আমার নাম হচ্ছে তরুণ কুমার রায়, নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের আমি সেক্রেটারি। আমাদের রাজবংশী ভাষায় বলে মারায়া। আচ্ছা, বলছি কি নাচের মাধ্যমে কি মেচেনি মেলাটা হয়ে থাকে? এই নাচের, হ্যাঁ, নাচ এবং গান দুটোর মধ্যে হয়ে থাকে। তবে এটার মধ্যে একটা আমরা সমস্যা দেখছি কি, এই নাচ এবং গান একসঙ্গে করতে গেলে অনেক প্রবলেম হচ্ছে। এটা আমরা সামনেবার দেখি কিছু চেঞ্জ করা যায় কি না, যে মানে যারাই নাচ করছে তারাই গান করছে, তাতে একটু প্রবলেম হচ্ছে। আমরা কয়েক বছর লক্ষ্য করছি এবং আমরা সংস্থার থেকে একটা চিন্তা ভাবনা করছি এটাকে একটু চেঞ্জ করে দেবো। আমরা দেখি সামনেবার কিছু একটা যদি করা যায় ব্যাপার দিয়ে। জেলার বাইরে থেকেও কি টিম আসছে? হ্যাঁ, জেলার বাইরে থেকে বলতে ধাপড়ার থেকে সেদিন একটা টিম আসছিল, মানে কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে। তো সেই টিমটা এখন পর্যন্ত পৌঁছায়নি, হয়তো আসবে। বাবার লেখা গল্পে অনুপ্রাণিত হয়ে একেবারে বাস্তবমুখী শর্ট ফিল্ম বানিয়ে ফেললেন জলপাইগুড়ির মেয়ে রেশ ভট্টাচার্য। কিভাবে কেউ একটু একটু করে মরে যাবার দিকে এগিয়ে যায়। চরম অবসাদে যে কোনো বয়সের মানুষ ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে। আমারও ওরকম হয়। কে যেন আমার কানের কাছে এসে সবসময় বলে যে অনেক তো হলো, আর বাঁচা কেন? সে আমি জানি। এই যেমন হার্টের অসুখে হসপিটালে ভর্তির কথা যে বলেছিলেন, তা যে সত্যি নয় সেটা আমি জানি। আপনি বেশ কিছু ঘুমের বড়ি খেয়েছিলেন। আপনার স্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়ায় আপনি বেঁচে যান, আমি জানি। স্ট্রেঞ্জ, এই খবর তো আমার ফ্যামিলির কয়েকজন ছাড়া
আর তো কারো জানার কথা নয়। আপনাকে না খুব খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনি কে বলুন তো? এই যে এই যে এই যে দাদা, শুনছেন? ডার্করুম নামে স্বল্প দৈর্ঘ্যের সিনেমাটি দর্শকদেরও মন কাড়তে শুরু করেছে দারুণভাবে। গত 18 বছর ধরে বিভিন্ন বই লেখার পাশাপাশি অসংখ্য পত্রপত্রিকাতেও লিখে চলেছেন জলপাইগুড়ির নতুন পাড়ার লেখক মৃগাঙ্ক ভট্টাচার্য। তারই লেখা ডার্করুম নামে গল্পে অনুপ্রাণিত হয়ে মেয়ে রেশ ভট্টাচার্য তৈরি করে ফেললেন এই শর্ট ফিল্মটি। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রেশের এই সিনেমাটিতে রয়েছে মানুষের প্রতি এক বাস্তব বার্তা। পরিচালক এই গল্পের মাধ্যমে দেখাতে চেয়েছেন একজন সফল মানুষ হয়েও কিভাবে জীবনের চরম সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করেন না। নিজের আপনজনের সঙ্গে হেরে যাওয়ার দুঃখটাও ভাগ করে নেওয়ার এক বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এখানে। মাত্র 11 মিনিটের এই শর্ট ফিল্মের মাধ্যমেই পরিচালক রেশ ভট্টাচার্য যেন সফল। মন জয় করে নিয়েছেন হাজার হাজার দর্শকের। ইউটিউবে শর্ট ফিল্মটি আপলোড হতেই প্রচুর দর্শক শুভেচ্ছা জানিয়েছেন। ছবির শুটিং হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর ধারে। অভিনয় করেছেন অভ্র সরকার, জিষ্ণু সেন ও শুভ্র চ্যাটার্জি। ডিরেক্টর অফ ফটোগ্রাফি রুবল সরকারের। বিভিন্ন নামী অনামী বহুল প্রচারিত এবং লিটল ম্যাগাজিনে আমি গল্প লিখেছি, পুরস্কারও পেয়েছি অনেক। কিন্তু আমার মনে হয় যে সবচাইতে বড় পুরস্কার যেটা আমি পেলাম রিসেন্টলি, সেটা হচ্ছে যে আমার মেয়ে আমার গল্প নিয়ে একটা শর্ট ফিল্ম করলো এবং সেটা লোকের কাছে বহুল প্রশংসা পেয়েছে। সেটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। সেটা কোথায় প্রকাশ হলো পেলো শর্ট ফিল্মটা? প্রায় বছর 6 আগে আমি একটা গল্প লিখেছিলাম ডার্করুম নামে। সেই গল্পটা প্রকাশ পেয়েছিল সরাসরি একটি বইতে, কলকাতা থেকে বেরিয়েছিল। তো সেখানে এই বাংলার সমসময়ের যারা আরও লেখক আছেন, আরও সম্ভবত 15 জন লেখকের সঙ্গে একটা গল্প সংকলন প্রকাশ পায়, সেখানে প্রকাশিত হয়েছিল সেই গল্পটি। তো সেই গল্পটি থেকে অনুপ্রাণিত হয়ে আমার মেয়ে রেশ সে এই ডার্ক ফিল্ম এটা বানিয়েছে। সেটা প্ল্যাটফর্মটা কোথায় ফার্স্ট এটা লঞ্চ হলো? কোথায়? একটা প্রিমিয়ার হয়েছে জলপাইগুড়িতে, একটি কাফে আছে, আর শুক্রবার দিন এটা রিলিজ করেছি ইউটিউবে। কিভাবে এরকম একটা শর্ট ফিল্মের চিন্তা হলো, আর কতদিন থেকে এর সাথে আছো, কি করে, কিভাবে? আমি এর আগে কোনোদিনও শর্ট ফিল্ম বানাবো বা বানিয়েছি এরকম কিছু কোনোদিনও হয়নি। আমি সবসময় এর আগে আমি মডেলিং করেছি বা বিভিন্ন শ্যুটে আমি ক্যামেরার ওই পারেই ছিলাম, ক্যামেরার পেছন থেকে এটা প্রথম কাজ। আর আমি আপাতত মাস্টার্স করছি পাবলিক রিলেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে। তো আমার কোর্সের ভেতরেই ফিল্ম মেকিংটাও ইনক্লুডেড ছিল। তো সেখান থেকে আমার মনে হলো যে এটা একটা ট্রাই করে দেখা যেতেই পারে, এটা একটা ট্রাই করে দেখতেই পারি কতটা কি পারি। তো সেখান থেকে আমি বাবার থেকে একটা স্টোরি নিয়ে নিজের মতো করে স্ক্রিপ্ট লিখে এটাকে করেছিলাম। তো ভাবতে পারিনি তখন যে এতটা লোকে প্রশংসা করবে, এতটা সবাই অ্যাপ্রিসিয়েট করবে, যতটা ভালোবাসা এখন পাচ্ছি। কাদেরকে পেয়েছো কাছে যে এরকম একটা জার্নিতে? সব থেকে বড় তো আমি ফিল্ম মেকিংয়ের বেশি কিছু জানি না একদমই। তো যেহেতু এটা আমার প্রথম কাজ, আমি আমার যে সিনেমাটোগ্রাফার ছিল রুবল সরকার, তার আমি প্রচুর সাপোর্ট পেয়েছি। অ্যাক্টার্স যারা ছিল অভ্র সরকার, জিষ্ণু সেন, তাদেরও প্রচুর সাপোর্ট পেয়েছি। যে গলা দিয়েছে শুভ্র চ্যাটার্জি, তারও প্রচুর সাপোর্ট পেয়েছি। সবার প্রচেষ্টায় এটা একটা খুব সাকসেসফুল একটা কাজ হয়েছে। এটা কি ফার্স্ট শর্ট ফিল্ম? হ্যাঁ, একদম এটা আমার ফার্স্ট শর্ট ফিল্ম অ্যাজ আ ডিরেক্টর। ক্যামেরার পেছন থেকে এটাই ফার্স্ট শর্ট। আগামী দিনে কি প্ল্যান রয়েছে এগুলো নিয়ে? আগামী দিনে ইচ্ছে আছে সবার, যেহেতু এত সাপোর্ট পেয়েছি, ইচ্ছে তো আছেই আরো ভালো ভালো কাজ করার। সেটাকে অ্যাকচুয়ালি প্রথমে আমাকে আমার বন্ধু মৃগাঙ্ক আমার বন্ধু, ও বলল যে ওর মেয়ে একটা শর্ট ফিল্ম বানাতে চায়। দুটো গল্প নিয়ে প্রথম শুরু করেছিল কাজ, কিন্তু আলটিমেটলি এই ডার্ক রুমটাই সিলেক্ট করেছে রেশ। তো সেটা গল্পটা আমি পড়লাম, বারবার পড়েছি এবং মৃগাঙ্ককে অনেকবার আমি ডিস্টার্ব করেছি এই গল্পের জন্য। অ্যাকচুয়ালি এটা ভিতরের যে নির্যাস সেটা এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, ডিপ্রেশন, সেটা নিয়ে লেখা এবং সেটা নিয়ে সেখান থেকে উত্তরণ হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়েই গল্পটা আর কি। তো ভীষণ ভালো লাগে গল্পটা। এমনি আমি মৃগাঙ্কর গল্পের খুব ফ্যান। সেখান থেকে আমি কাজটা করি এবং কাজটা করে সত্যি সত্যি বলছি ভীষণ তৃপ্ত আমি। আজকে দিনে এত লোক এত ভালোবাসা দিচ্ছে, সত্যি খুব তৃপ্ত। এর আগে অভিনয় করেছেন? এর আগে? হ্যাঁ, আমি এর আগে অভিনয় করেছি। আমি 15 বছর ধরে অভিনয় করছি। এছাড়া ওই G5-এ শিকারপুরে করেছি,
তারপরে প্রধানে করেছি, প্লাস আরেকটা ইয়েতে ওয়েব সিরিজে কাজ করেছি আপাতত, মানে ফিল্মের মধ্যে। আগামীতে কি চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, এখন মোটামুটি কথা চলছে, সামনেই একটা হইচইয়ের কাজে চান্স পেয়েছি, সেখানে কাজ করতে যাব। এর মধ্যে মানে এটাই চাচ্ছি যে আমার কাজ যাতে আরও লোকের কাছে পৌঁছে দিতে পারি। আমার নাম রুবেল সরকার, জলপাইগুড়িতেই বাড়ি। কিভাবে যুক্ত রয়েছেন এর সাথে? রেশ হচ্ছে আমার স্কুলের জুনিয়র হয়, তো সেই হিসেবে পরিচয়। আর ও মডেলিং করে। এর আগে আমাদের একটা শর্ট ফিল্ম হয়েছিল যেখানে ও অ্যাক্টিং করেছিল, তো সেইভাবেই যুক্ত। আর তো একদিন না রেশ আমাকে ফোন করে বললো যে এরকম একটা ব্যাপার আছে, একটা শর্ট ফিল্ম বানাবো বাবার একটা লেখা গল্পতে। তো বললাম ঠিক আছে, করা যাক। কি কাজটা করতে হয়েছে আপনাকে এখানে? আমি হচ্ছে এখানকার ডিরেক্টর অফ ফটোগ্রাফি, পুরো ক্যামেরা ফ্রেমিং টেমিং সব নিয়ে এসব। কোথায় কোথায় শ্যুট হয়েছে আপনাদের? শ্যুট হয়েছে তিস্তার চরে, এই দমনির সাইডে। আর স্ক্রিন প্লে যেমন লেখা হয়নি, অন দ্য স্পট ডিসাইড করা হয়েছে। রোদ্রু কোনো সময় বেশি ছিল, কোনো সময় কম ছিল, তার জন্য একটু অসুবিধা হয়েছে। আর তাছাড়া সেরকম কোনো অসুবিধা নেই। হাতির হানা অব্যাহত মেটেলি ব্লকে। রাতের অন্ধকারে হামলা চালিয়ে 2টি চা বাগান শ্রমিকদের 6টি ঘর ভাঙল হাতি, সঙ্গে সাবার করে ঘরে মজুদ খাদ্যদ্রব্য। বাড়ির লোকজন পালিয়ে কোনো রকমে প্রাণ বাঁচান। শুক্রবার রাতে সংলগ্ন খড়িয়ার বন্দর জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে প্রথমে আসে বাতাবাড়ি চা বাগানের ফরেস্ট লাইনে। সেখানে 3টি ঘর ভেঙে দেয় হাতিটি। এরপর স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি সেখান থেকে চলে যায় সংলগ্ন ডাঙ্গি ডিভিশন চা বাগানের কুর্তি লাইনে। সেখানেও 3টি ঘর হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়। ভোর রাতে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। বুধবার রাতেও ডাঙ্গি ডিভিশন চা বাগানে 4টি শ্রমিক আবাস গুড়িয়ে দেয় হাতি। লাগাতার বাগানে হাতির হানায় আতঙ্কিত স্থানীয়রা। রাতে বনকর্মীদের টহলদারি সহ যাবতীয় ক্ষতিপূরণ দাবি করছেন তারা। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান, খবর পেলেই বাগানে গিয়ে হাতি তাড়ানো হয়। ক্ষতিগ্রস্ত শ্রমিক আবাস বাগান কর্তৃপক্ষের তরফে মেরামত করা হবে। चलते पैसे मन सिराय गेला दिकदारी होत है रोड से मन के पढ़ाते लिखाते तो दिन बीत जाते एखन मन कर फरसला मन का हाथी मनाए के एखन बिगड़ाय दे है। हमन के तो चाहिए कि मनाए के देखो और बनाए दो, बना दे बन जल्द से जल्द तो बहुत अच्छा होगी। तीन के जो पर्सनल घर रहे, हाँ कंपनी क्वार्टर तो ना खे नहीं, तो एखन तीन के रहे के लिए असुविधा है। बरसात का दिन है के तब रात में हाथी कितना बजे रहते है? 1 बजे 1 बजे रात आएगी, घर दूरा टूटा दिला। तो का चाहते हैं फॉरेस्ट डिपार्टमेंट से? का चाहो पिटिंगे मन मांग ये हमारा घर भी पूरा तोड़ दिया है, उसका हम कहाँ से हम अभी बनाएगा? हमारा डिक्ची बसान सब चपा चपो कर दिया है। जो हम किया में पकाएगा, एक तो अब दिन से हुलत करके भात पकाए के खाता है अभी। এখন এই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। দীর্ঘমেয়াদী গ্রীষ্মের ছুটিকে উচ্চ মাধ্যমিকে উত্তরবঙ্গের গ্রামের স্কুলগুলির খারাপ ফল হওয়ার অন্যতম কারণ বলে দায়ী করলেন শিক্ষক মহাশয়। উত্তরবঙ্গে দীর্ঘমেয়াদী গ্রীষ্মের ছুটি উচ্চ মাধ্যমিকে গ্রামের স্কুলগুলোতে ভালো ফল না হওয়ার অন্যতম কারণ। যেহেতু গ্রামীণ এলাকার ছেলেমেয়েরা স্কুলের পড়াশোনার উপর নির্ভরশীল, তাই একটানা 1.5 মাস ছুটি থাকার ফলে সিলেবাস সম্পূর্ণ করতে যথেষ্ট সমস্যায় পড়তে হয়। এর জেরে উচ্চ মাধ্যমিকে এইসব এলাকার ছেলেমেয়েরা ভালো ফল করতে পারছে না।
বলে জানালেন জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার। উল্লেখ্য, এই স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 167 জন পরীক্ষার্থী, যার মধ্যে পাশ করেছে 138 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 32 জন। প্রধান শিক্ষকের দাবি, দীর্ঘমেয়াদী গ্রীষ্মের ছুটি দেওয়া হচ্ছে, তাই রেজাল্ট খারাপ। ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে চাইছে না, ছাত্রদের উপস্থিতির হার একেবারেই কম। আসলে আমাদের তো আশাপূর্ণ কখনোই হয় না, তো এবারে ফলাফল ভালোই, আশানুরূপ হয়নি। 9 মাসে তুলে দেওয়া হয়েছে সবাইকে। আমাদের উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল 167 জন, তার মধ্যে পাশ করেছে 138 জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে দেবিকা সরকার 438, আর 75%-এর উপরে আছে কজন? 8 জন আছে। হ্যাঁ, ছাত্রদের উপস্থিতিটা খুব জরুরি, যেটা মেয়েরা তো মোটামুটি আসে স্কুলে, কিন্তু ছেলেদের আনাই যাচ্ছে না। মোবাইল এবং কি কারণ, সেটা মোবাইল এক নম্বর কারণ, সবচেয়ে ধ্বংস করে দিল আমাদের এই সমাজটাকে, যুব সমাজটাকে, কিশোর সমাজটাকে। আর তার পাশাপাশি হচ্ছে ওদের একটা অনীহা স্কুলে আসার প্রতি। একটা 11 যেমন গুরুত্বহীন একটা ক্লাস, ফলে আর্টসের ছেলেমেয়েরা 11টাকে গুরুত্বই দেয় না, যারা দেয় তারা খুব ভালো রেজাল্ট করে। আর 12-এ ওঠার পরে ওরা ঠিক সরগর হতে হতে সময় চলে যায়। প্লাস আরেকটা ঘটনা হচ্ছে, গত কয়েক বছর থেকে দীর্ঘ গ্রীষ্মের যে ছুটি অবকাশ, সেটা একটু লম্বা হয়ে যাচ্ছে, ফলে আমরা ক্লাস শুরু করতে পারছি না। এবার 12-এ ক্লাস শুরু হবে গিয়ে জুন মাসের শেষের দিকটাতে বা মাঝামাঝি সময়। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাসে আমাদের এত বড় সিলেবাস শেষ করতে হয়, ফলে একটা ঘাটতি তো থাকেই। ছেলেমেয়েরা সেটা বাড়িতে পূরণ করতে পারে না। মূলত আমাদের গ্রামীণ এলাকার স্কুলগুলো আমাদের স্কুলের উপর নির্ভরশীল এরা, ছাত্ররা, সেখানটায় 4 মাস সময় যথেষ্ট নয়। এটা আমাদের উত্তরবঙ্গে একদম ঠিক নয়। এটা গভর্নমেন্টকে ভাবতে হবে। উত্তরবঙ্গে এই ছুটিটা একদম অপ্রয়োজনীয়, আমাদের ক্ষতিকর। অবশ্যই 1.5 মাস ছুটি থাকা বিশাল ক্ষতি স্কুলের পক্ষে। 1.5 মাস ছুটি থাকা স্কুলের পক্ষে ব্যাপক ক্ষতি উচ্চ মাধ্যমিকের জন্য, কারণ ওদের ক্লাসটা শুরু হচ্ছে জুন মাসে গিয়ে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাসের শেষ। একটা প্রায় 300 পাতার বই, আমি ইতিহাস পড়াই, 300 পাতার বই একটা আমাকে 4 মাসে শেষ করতে হবে, তার আদ্যপান্ত আমি কী করে সম্ভব আমার পক্ষে? এটা অনেকের পক্ষে অসুবিধা। ফলে একটা উচ্চ মাধ্যমিক যেখানে সারা জীবনের ওদের একটা ক্যারিয়ার তৈরি হবে, সেখানে 12 মাসের মধ্যে 4 মাস ক্লাস করে কোন সায়েন্টিফিক এটা শিক্ষাবর্ষ হলো আমি বুঝি না। এটা একটু আপনাদের আমি ভাবতে বলবো, সরকারকে ভাবতে হবে, এটা বাস্তবে আসতে হবে। এটা আমি জিতেন্দ্রনাথ সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কচুয়া বোয়ালমারী হাই স্কুল। 20 থেকে 25% ছাড়ে জীবনদায়ী ওষুধ কিনে বিপদ ডেকে আনছেন কি, এমনই আশঙ্কা করছে জলপাইগুড়ি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে জেলার সমস্ত খুচরো ওষুধ বিক্রেতাদের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করে অধিক মাত্রায় ছাড় দিয়ে ক্রেতাদের কাছে ওষুধ বিক্রির প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। এরপরই উঠছে ক্রেতাদের মধ্যে নানান প্রশ্ন থেকে আশঙ্কা। বিগত কয়েক বছর ধরে জলপাইগুড়ি জেলা শহর সহ ছোট গ্রামীণ এলাকার ওষুধের দোকানগুলোতে কার্যত ডিসকাউন্টের যেন প্রতিযোগিতা চলে আসছে। কোথাও 20% তো কোথাও 25% ছাড়ে বিক্রি হচ্ছে, এমন বোর্ড বিজ্ঞাপন চোখে পড়েনি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। যদিও এই ছাড়ের প্রতিযোগিতা প্রসঙ্গে ব্যাপক আশঙ্কা প্রকাশ করেছেন ওষুধ বিক্রেতাদের সংগঠন WBCD-এর জলপাইগুড়ি জেলার সম্পাদক সন্দীপ মিশ্র। তিনি বলেন, ওষুধ তৈরি থেকে ক্রেতার হাতে যাওয়া পর্যন্ত সবটাই নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকারের একটি কমিটি। সেই মোতাবেক ওষুধ বিক্রির সর্বোচ্চ 16% মুনাফা থাকতে পারে, কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন দোকানে 20 থেকে 25, কোথাও আবার 30% ছাড়ের কথা বলে ক্রেতাদের আকর্ষিত করার চেষ্টা করা হচ্ছে। আর এতেই সন্দেহ জাগে, যে পরিমাণ লাভ নেই তার বেশি ছাড় দেওয়ার মধ্যে একটি রহস্য থেকেই যাচ্ছে। তার উপর বিভিন্ন জায়গা থেকে জাল এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধকে আবার রিসিল মেরে বিক্রি করার অভিযোগও এসেছে আমাদের কাছে। কিভাবে করছে সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা আমাদের নেই। এটা কি এটা কি এক কথা তারা কি বৈধ ওষুধ বিক্রি করছে, কি মনে হয় আপনাদের? বৈধ অবৈধ তো সরকারই নির্ধারণ করতে পারবে, তবে আমাদের কিন্তু সন্দেহ প্রকাশ হয়। এই অধিক ছাড়টাই কিন্তু একটা মনে হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু অবৈধ ওষুধ এবং একটা জাল ওষুধ বলেন, এক্সপায়ার্ড ওষুধ রিপ্রিন্ট করে দেওয়ার জন্য বিভিন্ন রকম কিন্তু ছবি আমরা সংবাদপত্রের মাধ্যমে, সংবাদপত্রে এবং নিউজে দেখতে পাই। যে আমাদের একটা সন্দেহ থাকেই সবসময়ের জন্য। কত % দেওয়া উচিত সরকারের কাছে?
মানে ছাড় দেওয়া যায়? অ্যাকচুয়ালি ছাড় দেওয়াটা সেটা তার আমার ধারণা হচ্ছে, ব্যক্তিগতভাবে বলি, ছাড় ততদিন দিতে পারবো যতখানি আমার লাভ থাকবে। লাভের অতিরিক্ত যদি আমি ছাড় দিই, তার মানে সেখানে দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছে। মানে একটা রিটেলারের লাভ থাকে 20%, ম্যাক্সিমাম 16 থেকে 20 একটা ওষুধের উপরে, একটা ওষুধের উপরে। তার উপরে 25% ছাড় দিচ্ছে তারা। 25% কেউ দিচ্ছে, কেউ 30% বোর্ড লাগিয়ে রাখছে। এটা আপনার এক প্রকার হচ্ছে কাস্টমারকে বিভ্রান্ত করা। 2 নাম্বার কথা হচ্ছে একটা সন্দেহের বিষয় বলে মনে হয়। গ্রাহকদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা? আমরা একটা কথাই বলবো, সংগঠনের থেকে অধিক ছাড়ের দিকে না গিয়ে ন্যায্য মূল্যে সরকার নিয়ন্ত্রিত যে দাম আছে সেই দামে ওষুধ কেনেন, এবং এই অধিক যারা আপনার মানে ছাড় দিচ্ছে তাদেরকে আপনারা একটু চিহ্নিত করুন। আপনার নাম আর পরিচয়? সন্দীপ মিশ্র, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি সাধারণ সম্পাদক। অপরদিকে শহরের ওষুধ ব্যবসায়ী সুদীপ দাসের সোজাসাপটা জবাব, আগে এসব ছিল না। আমরা যারা পুরনো ব্যবসায়ী তাদের ক্ষেত্রে এমন অভিযোগ পাবেন না। এই ছাড়ের প্রলোভন দেখিয়ে জাল ওষুধও সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে বলে নানান জায়গায় শুনতে পাই। এমনকি কখনো কখনো খবরের কাগজেও চোখে পড়ে এই ছাড়ের আড়ালে চলা জাল ওষুধ ব্যবসার কথা। এটা অ্যাকচুয়ালি 25%, 26%, কেউ 30% এসব অ্যাড দিত, কিন্তু অ্যাকচুয়ালি কেউ এটা দেয় না। আসলে দোকানে গেলে দেখা যেত 18% দিচ্ছে, কোনো ওষুধে 13%, 14% দিত, কিন্তু ওটা কাস্টমারকে আকর্ষণ করার জন্য বা কাস্টমার বাড়ানোর জন্য এইসব দিয়ে আর কি বিভ্রান্তিগত। তাছাড়াও কিছু কিছু শোনা যাচ্ছে, এখন আমাদের চারিদিকে খবর পাওয়া যাচ্ছে যে জালি ওষুধের কারবার এইসব চলছে। হতে পারে এই লোক দিয়ে কি জালি ওষুধ দিতে পারে, কি মনে হয়? এগুলো তো আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা তো যেরকম লোকাল পারচেস করি, কিছু কেউ আবার বাইরের থেকে, আমাদের এখানে তো ওরকম জালি ওষুধের কোনো ব্যাপার নেই, সব বাইরে থেকে আসে। ওগুলো কেউ এনে বিক্রি করে কিনা ওগুলো আমরা বলতে পারি না। আপনাদের কত পাচ্ছেন? আমাদের একটা রিটেলার, যে কোনো রিটেলারের 16 থেকে 20% মার্জিন থাকে। তাহলে 25% কিভাবে দিচ্ছে? আপ টু 25% কেউ দেয় না অ্যাকচুয়ালি, 18%, 19%, 20% দেয়। গ্রাহকদের কি বিভ্রান্তি করা? অবশ্যই বিভ্রান্তি, নাহলে গ্রাহকদেরকে টানার জন্য। এরা সব নতুন নতুন ব্যবসা, এরা আগে কোনোদিন ওষুধের দোকান ছিল না, এরা নতুন করে ব্যবসা ধরার জন্য এসব, যে যারা পুরনো দোকান তারা এসব, তাদের দোকানে এসব অ্যাকচুয়ালি ছিল না, এগুলো শুরু করেছে। হ্যাঁ, এখন ব্যানার উঠানো বাধ্যতামূলক হয়ে গেছে। আপনার নাম কি দাদা? সুদীপ দাস, ওষুধ ব্যবসায়ী। ওষুধ ব্যবসায়ী। একের পর এক কিং কোবরা উদ্ধার হয়েই চলেছে মেটলি ব্লকে, আর এতেই চিন্তিত সেখানকার মানুষ। ফের মেটলি ব্লক থেকে উদ্ধার হলো এক বিশালাকার কিং কোবরার। মালবাজার মহকুমার মেটলি ব্লকের দক্ষিণ ধূপঝড়ার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় সাপটিকে। সাপটি লম্বায় কমপক্ষে 13 ফুট। জানা গিয়েছে, এদিন দক্ষিণ ধূপঝড়া ভগীরথ পাড়ার বাসিন্দা পরিমল রায়ের বাড়িতে সাপটিকে দেখতে পান পরিবারের লোকেরা। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন। খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরাই সাপটিকে উদ্ধারের জন্য ডেকে পাঠান চালসার সর্পপ্রেমী যুবক দিবস রায়কে। দিবস ঘটনাস্থলে এসে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় কিংকোবরাটিকে ধরে ফেলেন। সেখান থেকে সাপটিকে উদ্ধারের পর বাক্সবন্দি করে নিয়ে যান খুনিয়া রেঞ্জের বন দপ্তরের কর্মীরা। সাপটি সুস্থ থাকায় এদিনই সেটিকে জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এলাকাটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। ওই জঙ্গল থেকেই কিংকোবরাটি চলে আসতে পারে বলে বাসিন্দাদের অনুমান। গতকাল মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন নর্থ ইন্ডং এলাকার একটি বাড়ি থেকে প্রায় 14 ফুটের একটি কিংকোবরা সাপ উদ্ধার করা হয়। মেটলি ব্লকে একের পর এক কিংকোবরা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালী এলাকায় ফের খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। এই নিয়ে গত কয়েকদিনের ব্যবধানে 3টি চিতাবাঘ খাঁচাবন্দি হলো ওই এলাকায়। জানা গিয়েছে, চা বাগানের বিভিন্ন জায়গাতে চিতাবাঘের আনাগোনা বাড়ছিল কয়েকদিন ধরে। এর আগে 2টো চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল। এরপর আবার চা বাগানের মাঝে খাঁচা বসায় বন দপ্তর। এদিন ভোরে চিতাবাঘ খাঁচাবন্দি হতেই মানুষের ভিড় জমতে শুরু করে এলাকায়। আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে জঙ্গলে নিরাপদে ছেড়ে দেন।
ওদলাবাড়ি কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে রাধাকৃষ্ণের নৌকা বিহার উৎসব। আজ থেকে শুরু হয়েছে উৎসব, চলবে 3 দিন। ওদলাবাড়ি কৃষ্ণকৃপা মন্দিরের পাশেই নদীতে চলছে রাধাকৃষ্ণের এই নৌকা বিহার। এদিন বিকেল থেকেই প্রচুর ভক্তের সমাগম হয়েছে নৌকা বিহার দেখতে। চলছে হরিনাম সংকীর্তন, আরতি। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। আগামীকাল রবিবার মাদার্স ডে উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। আগামীকাল রবিবার মাদার্স ডে, সেই উপলক্ষে শনিবার জলপাইগুড়িতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো মাদার্স ডে। মাদার্স ডে উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হল জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে মা বোনদের উদ্যোগে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার মাদার্স ডে অনুষ্ঠানটি পালন করা হলো জলপাইগুড়িতে। সেন্টার ইনচার্জ বি.কে. নিতু দিদি মায়েদের সম্মান জানিয়ে মায়েদের উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করেন। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ির আসাম মোড়ের 4 লেন সংলগ্ন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথে মাঝরাতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি বড় লরি। বুথে সেই সময় কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া 40টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে উদ্ধার করে ফিরিয়ে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। শনিবার একটি অনুষ্ঠানে মোবাইল ফোনগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলার পুলিশ আধিকারিকেরা। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।